আজকের টপিক হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আমাদের আজকের টপিক হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের প্রথম টপিক হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি, অনেকে বলে বিনাইন কেমিস্ট্রি, অনেকে বলে বিনাইন কেমিস্ট্রি, অনেকে বলে সাস্টেইনেবল কেমিস্ট্রি, সাস্টেইনেবল কেমিস্ট্রি, আর বাংলায় আমরা বলি সবুজ রসায়ন। এই সবুজ রসায়নের ধারণা দিয়েছেন বিজ্ঞানী পাওল টি অ্যানাস্তাস এবং সি ওয়ার্নার। এবং আমাদের গ্রিন কেমিস্ট্রির 12টা আছে মূলনীতি, 12টা মূলনীতি মুখস্থ করবা। 3টি আছে সহায়ক নীতি। এই 12টা মূলনীতির মধ্যেই, এই সহায়ক নীতিগুলো আলাদা না, 12টা মূলনীতির মধ্যেই আছে 3টা সহায়ক নীতি। এই 3টা নীতিও মুখস্থ করবা। গ্রিন কেমিস্ট্রিতে যে কোনো রাসায়নিক বিক্রিয়া এমনভাবে ঘটানো হয় যাতে পরিবেশের দূষণ কম হয়, এবং গ্রিন কেমিস্ট্রিতে একটা বিখ্যাত দ্রাবক ব্যবহার করা হয়। এই দ্রাবকটার নাম হচ্ছে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। এটা কি 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 72.9 অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। এটা গ্রিন কেমিস্ট্রিতে ব্যবহার করা হয়, এটা গ্রিন কেমিস্ট্রিতে ব্যবহার করা হয়। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের প্রথম টপিক গ্রিন কেমিস্ট্রি। এরপরে আছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার দিক। রাসায়নিক বিক্রিয়ার দিক, রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমাদের যেভাবে জানা লাগবে, আমি সিস্টেমটা একটু বলে দিচ্ছি। তোমাদের কি ধরনের প্রশ্ন হবে, যে প্রশ্ন হবে নিচের কোনটি একমুখী বিক্রিয়া, নিচের কোনটি উভমুখী বিক্রিয়া, নিচের কোনটি তাপোৎপাদী বিক্রিয়া, নিচের কোনটি তাপহারী বিক্রিয়া, এই ধরনের প্রশ্ন হবে। এছাড়া তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচের মান থাকে। এই ডেল এইচের মানগুলো মুখস্থ থাকলে ভালো। তো তোমরা একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, তাপোৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, এই বিক্রিয়ার এক্সাম্পলগুলো পড়বা। এক্সাম্পলগুলো পাবা কোথায়? আমাদের নেটওয়ার্ক বইয়ে আছে, কেমিস্ট্রি প্লাস বইয়ে আছে। আর তুমি যখন কৃষির প্রশ্নগুলো সমাধান করবা, সমাধান করতে করতে পেয়ে যাবা। বিশেষ করে একমুখী এবং উভমুখী বিক্রিয়াগুলো পড়া লাগবে। একমুখী আর উভমুখী বিক্রিয়ার পার্থক্য জানা লাগবে। যেই পার্থক্যগুলো না জানলেই নয়, এই পার্থক্যগুলো যদি আমরা বলি, যে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তন হচ্ছে ঋণাত্মক, আর উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তন হচ্ছে 0। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তন হচ্ছে 0। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা তৈরি হয়, একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা তৈরি হয় না। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা তৈরি হয়, একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা তৈরি হয় না। আর তাত্ত্বিকভাবে সব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে উভমুখী। তাত্ত্বিকভাবে সব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে উভমুখী। আমাদের চারপাশের সব বিক্রিয়াই হচ্ছে উভমুখী, তবে আমরা কিছু বিক্রিয়াকে একমুখী ধরে নিই। উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়? উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়? 3টা উপায়ে একমুখী করা যায়। উভমুখী বিক্রিয়াকে কয়টা উপায়ে একমুখী করা যায়? 3টা উপায়ে একমুখী করা যায়। একটা হচ্ছে খোলা পাত্রে বিক্রিয়া সম্পন্ন করে, একটা হচ্ছে বিক্রিয়ায় কোনো একটা উৎপাদের অদক্ষেপ ফেলে, আরেকটা হচ্ছে বিক্রিয়ায় নতুন কোনো পদার্থ যোগ করে। তাহলে এই 3টা পদ্ধতি মনে রাখা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম? একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, একমুখী উভমুখী বিক্রিয়ার পার্থক্য, উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী বিক্রিয়ায় পরিণত করা যায়, উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী বিক্রিয়ায় পরিণত করা যায় 3টা পদ্ধতিতে। খোলা পাত্রে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে, কোনো একটা উৎপাদের অদক্ষেপ ফেলে, এবং নতুন কোনো পদার্থ যোগ করে। এখন আমরা 2টা জিনিস সম্পর্কে জানব। একটা হচ্ছে আর বা রাসায়নিক বিক্রিয়ার হার, আরেকটা হচ্ছে কে বা রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক। কে বা রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক। সাথে জেনে ফেলবো রাসায়নিক বিক্রিয়ার ক্রম, রাসায়নিক বিক্রিয়ার হার হচ্ছে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কি পরিমাণ কমে বা উৎপাদের ঘনমাত্রা কি পরিমাণ বাড়ে।
অর্থাৎ ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে আমাদের সময়ের পরিবর্তন। তাহলে ডেল সি বাই হচ্ছে আমাদের ডেল টি। হ্যাঁ, এই যে ঘনমাত্রার পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, বা আমরা বলতে পারি ডেল এক্স বাই হচ্ছে আমাদের ডেল টি। এক্ষেত্রে আমাদের বিক্রিয়ক থাকলে আমাদের ঋণাত্মক চিহ্ন ইউজ করতে হয়। তাহলে রাসায়নিক বিক্রিয়ার হারের একক কি হবে? ঘনমাত্রার একক বাই হচ্ছে সময়ের একক। তাহলে ঘনমাত্রার একক হচ্ছে আমাদের মোল পার লিটার বাই হচ্ছে আমাদের টাইম। মোল পার লিটার বাই হচ্ছে আমাদের টাইম। যদি আমরা সেকেন্ড ইউজ করি তাহলে হবে মোল পার লিটার পার সেকেন্ড। চাইলে আমরা মিনিট ইউজ করতে পারি, মোল পার লিটার পার মিনিট, মোল পার লিটার পার আওয়ার, এরকম হইতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার। আরেকটা ব্যাপার আছে, এটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণ। রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণ। এই রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণ না জানলে রাসায়নিক বিক্রিয়ার হারের অঙ্ক করা যায় না। যেমন এই বিক্রিয়াটা তুমি যদি চিন্তা করো, অ্যামোনিয়া উৎপাদনের যে বিক্রিয়াটা, অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়া যদি চিন্তা করো, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে হার সমীকরণটা কি হবে? এই বিক্রিয়ার ক্ষেত্রে হার সমীকরণটা হবে এইটা, যে নাইট্রোজেনের ঘনমাত্রার পরিবর্তন ইজ ইকুয়াল টু সহগটাকে 1 করে দিতে হয়। 1 ডেল এইচ টু বাই হচ্ছে আমাদের ডেল টি। আর উৎপাদ থাকলে প্লাস হয়, সহগটাকে কি করে দিতে হয়? সহগটাকে আমাদের 1 করে দিতে হয়। তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়ার রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণ। এই সমীকরণ না জানলে তুমি অঙ্ক করতে পারবে না, অঙ্ক করবা ভুল হবে। তাহলে এই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার। এই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার, রাসায়নিক বিক্রিয়ার হার। ওকে, বিক্রিয়ার ক্রম কি? একটা রাসায়নিক বিক্রিয়া যেই কয়টা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, এই সংখ্যাটা হচ্ছে আমাদের ক্রম। যদি রাসায়নিক বিক্রিয়ার হার কোনো বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর না করে, তখন সেটাকে বলা হয় শূন্য ক্রম। একটার উপর নির্ভর করলে প্রথম ক্রম, দুইটার উপর নির্ভর করলে দ্বিতীয় ক্রম, এইভাবে তৃতীয় ক্রম হইতে পারে। এন সমান হচ্ছে বিক্রিয়ার ক্রম। আর রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রত্যেকটা বিক্রিয়কের ঘনমাত্রা যদি 1 মোলার হয়, তখন বিক্রিয়ার হারকেই বলা হয় হার ধ্রুবক। বলেই নিলাম যে প্রত্যেকটা বিক্রিয়কের ঘনমাত্রা হইতে হবে 1, তখন হারটাকে আমরা বলবো হার ধ্রুবক। তাহলে কে ঘনমাত্রা বা সি এর উপর নির্ভর করবে না, সি এর উপর নির্ভর করবে না, সি এর উপর নির্ভর করবে না, ঘনমাত্রার উপর নির্ভর করবে না। রাসায়নিক বিক্রিয়ার হারের একক হচ্ছে এটা, মোল পার লিটার পার টাইম। কিন্তু হার ধ্রুবকের একক কিন্তু ক্রমের উপর নির্ভর করে, ক্রমের উপর নির্ভর করে। হার ধ্রুবকের একক সমান কি? হার ধ্রুবকের একক সমান হচ্ছে আমাদের বিক্রিয়ার হার ধ্রুবকের একক সমান কি? হার ধ্রুবকের একক সমান, আমি এখানেই লিখলাম, হার ধ্রুবকের একক সমান আমাদের ঘনমাত্রার একক, কি মোল পার লিটার পার সেকেন্ড, সরি হারের একক, বিক্রিয়ার হারের একক ডিভাইডেড বাই হচ্ছে আমাদের মোল পার লিটার টু দি পাওয়ার এন। এন হচ্ছে বিক্রিয়ার ক্রম, মোল পার লিটার টু দি পাওয়ার এন। তাহলে তুমি যদি জিরো বসাও, জিরো বসাইলে মানটা 1, তার মানে আমার কে এর এককটা থাকবে মোল পার লিটার পার সেকেন্ড। এটা যদি 1 বসাও, তাহলে মোল পার লিটার যদি কাটা যায় থাকবে হচ্ছে পার সেকেন্ড। তুমি যদি 2 বসাও, আরেকটা কথা তোমাদেরকে একটু বলে দেই, এইটুকুর জায়গায় আমরা বসাইতে পারি বড় হাতের এম, বাই পার সেকেন্ড ডিভাইডেড বাই বড় হাতের এম হোল টু দি পাওয়ার এন। তাহলে তাই যদি তুমি বসাও, এখানে তুমি যদি 2 বসাও, তাহলে 2 উপরে গিয়ে এটার সাথে করে -1 হয়ে যাবে। তাহলে এম ইনভার্স 1 এস ইনভার্স 1, তাহলে এন সমান 3টা বের করো। তাহলে দেখা যাচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের একক এটা কিসের উপর নির্ভর করতেছে? রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের একক নির্ভর করতেছে কিসের উপর? বিক্রিয়ার ক্রমের উপর, বিক্রিয়ার ক্রমের উপর। ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে। এই বোঝা যাচ্ছে? কমেন্ট করো তো বোঝা যাচ্ছে কিনা।
তাহলে আমরা কি জানলাম? রাসায়নিক বিক্রিয়ার হার আর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক। রাসায়নিক বিক্রিয়ার হারের অঙ্ক প্রায়ই পরীক্ষায় আসে। আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখাই, দেখো, যেটা কৃষিতে আসছিল। আমি অঙ্কর সাথে সাথে দেখায় ফেলবো, কারণ আমি ম্যাথ সাথে সাথেই দেখায় ফেলবো, কারণ পরে আর টাইম থাকে না। ম্যাথ সাথে সাথেই দেখায় ফেলবো, পরে আর টাইম থাকে না। একটা ম্যাথ দেখায় ফেলি। আচ্ছা, যেমন এরকম একটা ম্যাথ যদি আসে যে N2O4 2NO2 বিক্রিয়ার ক্ষেত্রে 30 সেকেন্ডে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা 0.5 মোল পার লিটার পার সেকেন্ড বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার কত? দেখো, এই বিক্রিয়াটা তুমি যদি জানো, তাহলে তুমি এই বিক্রিয়ার হার সমীকরণটা প্রথমে লিখবা। হার সমীকরণ আর সমান কি? তুমি যদি এটা দিয়ে লেখো +1/2 ডেল NO2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডেলটি। দেখো এখানে কি বলছে যে 30 সেকেন্ডে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা 0.5 মোল পার লিটার বৃদ্ধি পায়। এটা হচ্ছে তোমার ডেল NO2 এর মান। তাহলে 0.5 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি বলো তো? 30 সেকেন্ডে। তাহলে ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 30। ঠিক আছে? এই 0.5 মানে কি? হাফ। 0.5 এর জায়গায় কি বসাইতে পারো? হাফ। তাহলে হয়ে যাবে 1/4। 4 × 120 1/120। ঠিক আছে? এককটা কি দাঁড়াবে? এককটা দাঁড়াবে আমাদের মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে তুমি যদি এই হাফ না দাও তাহলে কিন্তু অঙ্ক হবে না। এই জন্য তোমার হার সমীকরণ সম্পর্কে ধারণা থাকা লাগবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার সংক্রান্ত অঙ্ক। এই টাইপের অঙ্কই আসে। আরেকটা অঙ্ক আসে, আর কিছু অঙ্ক আছে, সেটা হচ্ছে যেমন কৃষিতে একটা অঙ্ক আসছিল। আমি একটু দেখাই। দেখো, একটা অঙ্ক আসছিল, একটা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রা 60 সেকেন্ডে একটি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রা 60 সেকেন্ডে 1 থেকে হয়েছে 0.5। 60 সেকেন্ডে 1 থেকে হচ্ছে 0.5। ঠিক আছে? তাহলে ঘনমাত্রা 2 মোল পার লিটার থেকে 0.5 হইতে কত সময় লাগবে? হ্যাঁ, 2 থেকে 0.5 হইতে কত সময় লাগবে? ঠিক আছে? 2 থেকে 0.5 হইতে কত সময় লাগবে? ঠিক আছে? দেখো, এই অঙ্কটা আমরা কিভাবে করব, তোমরা একটা জিনিস বুঝবা যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এখানে বলছে যে 60 সেকেন্ডে 1 থেকে হাফ হইছে। 1 থেকে হাফ হওয়া মানে কি? অর্ধেক। একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া অর্ধেক হইতে যে সময় লাগে সেটা হচ্ছে অর্ধায়ু। তাহলে এই বিক্রিয়ার অর্ধায়ু কত? এই বিক্রিয়ার অর্ধায়ু হচ্ছে আমাদের 60 সেকেন্ড। ঠিক আছে? 60 সেকেন্ড। বিক্রিয়ার ঘটনাটা অনেকটা এরকম। তাহলে 1 থেকে হাফ হইতে তোমার লাগে কত? 60 সেকেন্ড। 1 থেকে হাফ হইতে লাগে 60 সেকেন্ড। এই যে হাফ আছে, মানে হাফ, 1 থেকে হাফের অর্ধেক কত? 1/4। এই 1/4 হইতে সময় লাগবে আরও 60 সেকেন্ড। 1/4 হইতে সময় লাগবে আরও 60 সেকেন্ড। 1/4 এর অর্ধেক কত? 1/8। এটা হইতে সময় লাগবে আরও 60 সেকেন্ড। অর্থাৎ সবসময় অর্ধেক হইতে আমাদের 60 সেকেন্ড সময় লাগবে। এখানে বলা হচ্ছে 2 থেকে 0.5। 2 থেকে 0.5 মানে কি? 2 থেকে 1 হইলো, তার মানে একবার হাফ হইলো, আবার 1 থেকে হাফ হইলো মানে আরেকবার হাফ হইলো, মানে 1/4 হইলো, তাহলে 1/4 হইলে সময় কত লাগবে? 60 120। এই যে 1/8 হইতে যে সময়টা লাগে,
কি বলে 1/4 হইতে কত সময় লাগে, যে এখানে 60 সেকেন্ড আর এখানে 60 সেকেন্ড, মোট লাগবে 120 সেকেন্ড। তাহলে অ্যান্সার কত হবে? 120 সেকেন্ড। এই ব্যাপারটা বুঝছো কি না? 120 সেকেন্ড, গুড। এই পোলাপান বোঝা যাচ্ছে পড়া? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখব রাসায়নিক বিক্রিয়ার হার কি কি বিষয়ের উপর নির্ভর করে। রাসায়নিক বিক্রিয়ার হার কি কি বিষয়ের উপর নির্ভর করে? রাসায়নিক বিক্রিয়ার হার কি কি বিষয়ের উপর নির্ভর করে? মনে রাখবা, পি, টি, সি, এল। পিতে হচ্ছে প্রেসার বা চাপ, টিতে হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা, সিতে হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, এলতে হচ্ছে লাইট বা আলো। এছাড়া আমাদের প্রভাবকের উপর রাসায়নিক বিক্রিয়ার হার নির্ভর করে। প্রভাবকের উপর রাসায়নিক বিক্রিয়ার হার নির্ভর করে। এছাড়া প্রভাবকের উপর রাসায়নিক বিক্রিয়ার হার নির্ভর করে। এদের মধ্যে তাপমাত্রা নিয়ে আমরা একটু কথা বলি। তাপমাত্রা নিয়ে কথা হচ্ছে যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য রাসায়নিক বিক্রিয়ার হার 2 গুণ বা 3 গুণ বৃদ্ধি পায়। প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য রাসায়নিক বিক্রিয়ার হার দ্বিগুণ বা 3 গুণ বৃদ্ধি পায়। তোমাদের কৃষিতে একটা প্রশ্ন আসছিল যে একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা 110 ডিগ্রি থেকে 150 ডিগ্রি করছে। একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা 110 ডিগ্রি থেকে 150 ডিগ্রি করছে, ঠিক আছে? তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার হারটা কয় গুণ বাড়বে? এই রাসায়নিক বিক্রিয়ার হারটা কয় গুণ বাড়বে? এটা কৃষির প্রশ্ন। হ্যাঁ, কৃষির প্রশ্ন। বোঝার চেষ্টা করো, 110 ডিগ্রি থেকে 150 হয়েছে, তার মানে বাড়ছে হচ্ছে 40 ডিগ্রি, বাড়ছে হচ্ছে আমাদের 40 ডিগ্রি, বাড়ছে হচ্ছে 40 ডিগ্রি, ঠিক আছে? এখন তোমরা ধারণা করবা যে 10 ডিগ্রির জন্য যদি 2 গুণ চিন্তা করো, তাহলে 40 ডিগ্রির জন্য 4 দুগুণে 8 গুণ, 4 দুগুণে 8 গুণ। উত্তর হচ্ছে না। দেখো, 10 ডিগ্রির জন্য হচ্ছে আমাদের 2, 20 ডিগ্রির জন্য হচ্ছে আমাদের 2 স্কোয়ার, 30 ডিগ্রির জন্য হচ্ছে 2 কিউব, আর 40 ডিগ্রির জন্য হচ্ছে 2 4। তাহলে 10 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করলে আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার বাড়বে 2 গুণ। যদি আমরা 20 ডিগ্রি বাড়াই তাহলে হবে 2 স্কোয়ার, যদি আমরা 30 ডিগ্রি বাড়াই তাহলে 2 কিউব, যদি 40 ডিগ্রি বাড়াই তাহলে হবে 2 টু দি পাওয়ার 4 বা হচ্ছে আমাদের 16 গুণ, 2 টু দি পাওয়ার 4 বা হচ্ছে আমাদের 16 গুণ, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার। রাসায়নিক বিক্রিয়ার হার থেকে আরহেনিয়াসের সমীকরণের থেকে অঙ্ক আসতে পারে। আরহেনিয়াসের সমীকরণ থেকে অঙ্ক আসতে পারে। দেখো, আরহেনিয়াসের সমীকরণটা প্রথমত জানবা। আমরা জানি আরহেনিয়াসের সমীকরণটা কি ছিল, যে K2/K1 ইজ ইকুয়াল টু EA T2 মাইনাস T1 বাই হচ্ছে আর T1 ইন্টু T2। এই সূত্রের অঙ্ক সাধারণত আসে না, তবে এই সূত্র থেকে যদি লেখচিত্র আঁকা হয়, লেখচিত্রটা হচ্ছে আমাদের লগ K বাই হচ্ছে 1/T এর লেখচিত্র, অথবা লন K বাই হচ্ছে 1/T এর লেখচিত্র। তাহলে দুইটা লেখচিত্র, লগ K বাই 1/T, আমি এখন লেখচিত্র মুছে দিলাম, বা হচ্ছে লন K বাই 1/T। এখান থেকে দুইটা সমীকরণ আছে। ঢাল ইজ ইকুয়াল টু মাইনাস EA বাই হচ্ছে আর, যখন তুমি নিবা হচ্ছে লন K বাই 1/T, আর লগ K বাই 1/T যদি লাও তাহলে হবে ঢাল সমান মাইনাস EA বাই 2.303 ইন্টু হচ্ছে আর। তো এই সমীকরণ থেকে ম্যাথ আসে। দেখো, এখান থেকে মূলত বলে যে সক্রিয়ণ শক্তির মান কত, সক্রিয়ণ শক্তির মান কত এটা বলে, সক্রিয়ণ শক্তির মান কত এটা বলে সাধারণত, সক্রিয়ণ শক্তির মান কত সাধারণত এইটা বলে। ঢালের মান তারা দিয়ে দেয়, আর এর মান হচ্ছে আমাদের মুখস্থ, গুণ করলেই পাওয়া যায়, গুণ করলেই পাওয়া যায়, বুক আছে? গুণ করলেই পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমি আর এই টাইপের ম্যাথের এক্সাম্পল দেখাইলাম না, সময় অনেক কম, অনেক পড়াইতে হবে। সো হচ্ছে এই সূত্রটা জেনে রাখবা, তাহলেই হবে। তাহলে এই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার। এরপরে দেখো, এরপরে আমাদের কি জানা লাগবে? আমাদের সক্রিয়ণ শক্তি সম্পর্কে খুব ভালো ধারণা থাকা লাগবে। সক্রিয়ণ শক্তি সম্পর্কে খুবই সুন্দর ধারণা নিয়ে যাওয়া লাগবে তোমার পরীক্ষার হলে। সক্রিয়ণ শক্তি সম্পর্কে খুবই সুন্দর ধারণা নিয়ে যাওয়া লাগবে। দেখো, একটু বোঝার চেষ্টা করো। এটা একটা বিক্রিয়া,
এই বরাবর যদি শক্তি থাকে 10, 20, 30, 40, 50, 60, ধরো 60 পর্যন্ত আছে, 60, এটা হচ্ছে 10, শক্তি হচ্ছে আমাদের কিলো জুল পার হচ্ছে মোল। ধরো একটা বিক্রিয়ক হচ্ছে এ থেকে হচ্ছে আমাদের বি হইলো, এটা হচ্ছে আমাদের বি। আরেকটা বিক্রিয়া দেখো 10, 20, 30, 40, 50, 60, ধরো এ থেকে হচ্ছে আমাদের বি, এই হচ্ছে আমাদের বি। দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো আমাদের এ এর শক্তি হচ্ছে 30 আর এটার মান হচ্ছে আমাদের 60, বি এর শক্তি হচ্ছে আমাদের 10, এখানে এ এর শক্তি হচ্ছে আমাদের 30, বি এর শক্তি হচ্ছে আমাদের 40। বিক্রিয়াটা হচ্ছে এ থেকে বি। দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ডেল এইচ এর মান কত হবে? ডেল এইচ এর মান হবে আমাদের 10 - 30 সমান হচ্ছে আমাদের -20। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 40 - 30 সমান হচ্ছে আমাদের +10। এটা হচ্ছে আমাদের তাপোৎপাদী বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়া। তাইলে আমরা একটা কথা বলতে পারি, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের শক্তি হচ্ছে বেশি, উৎপাদের শক্তি হচ্ছে কম। কথা বুঝো, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের শক্তি বেশি, উৎপাদের শক্তি কম। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের শক্তি হচ্ছে কম, উৎপাদের শক্তি হচ্ছে বেশি। বোঝা গেছে কথা? এখন আসো সক্রিয়ণ শক্তি। এই যে এই পরিমাণ শক্তি অর্জন করতে এ এর কত লাগবে? 30। বি এর কত লাগবে? বি এর লাগবে হচ্ছে আমাদের 50। তাহলে এ এর সক্রিয়ণ শক্তি হচ্ছে 30 আর বি এর সক্রিয়ণ শক্তি হচ্ছে 50। তাহলে আমরা এখন 4টা কথা বলি। দেখো, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের শক্তির মান হচ্ছে বেশি, কিন্তু সক্রিয়ণ শক্তির মান হচ্ছে কম। আবার উৎপাদের শক্তি হচ্ছে কম, কিন্তু সক্রিয়ণ শক্তির মান হচ্ছে বেশি। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে 4টা কথা, মোট হচ্ছে 8টা কথা। যে নোট করবা দেখি 8টা কথা লিখতে পারো কিনা। মোট 8টা কথা, এখানে 4টা কথা, এখানে 4টা কথা, মোট 8টা কথা। ঠিক আছে? বারবার তো বলার সময় নাই, প্রয়োজন হচ্ছে একটু ভিডিও পরে রেকর্ড দেখার সময় একটু এদিক সেদিক করে দেখো এই 8টা কথা বুঝছো কিনা। ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি সংক্রান্ত তথ্য। এরপরে তোমাদের জানা লাগবে প্রভাবক সম্পর্কে। তোমার কি সম্পর্কে জানা লাগবে? প্রভাবক সম্পর্কে। প্রভাবক কি? প্রভাবক হচ্ছে, মনে রাখবা, প্রভাবকের ক্রিয়া হচ্ছে সুনির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট প্রভাবক আছে। যে সমস্ত প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়ায় তারা হচ্ছে ধনাত্মক প্রভাবক, যারা কমায় তারা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। যেই প্রভাবকগুলো নিজের বিক্রিয়াকেই প্রভাবিত করে তারা স্ব বা অটো প্রভাবক, আর যেই প্রভাবক অন্য একটা বিক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করে সেটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। তোমাদের লাগবে এক্সাম্পলগুলো। তোমাদের প্রভাবকের কি লাগবে? এক্সাম্পলগুলো লাগবে। ঠিক আছে? এই এক্সাম্পলগুলো লিখে দিব না পরে নিবা? বলো, এই এক্সাম্পলগুলো লিখে দিব। ওকে, দেখো আমাদের ধনাত্মক প্রভাবক কি কি আছে, যেমন হচ্ছে প্লাটিনাম, তারপরে হচ্ছে আমাদের আয়রন, ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড, আর হচ্ছে তোমার কপার তারপরে হচ্ছে রোডিয়াম থাকলে এসবের মধ্যেই থাকবে। এগুলো হচ্ছে আমাদের ধনাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক কি কি আছে? ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, যে কোনো অ্যালকোহল, বিশেষ করে ইথানল, তারপরে হাইড্রোজেন পারক্সাইড, তারপরে হচ্ছে গ্লিসারিন, হাইড্রোজেন পারক্সাইড, গ্লিসারিন, তারপরে হচ্ছে ক্লোরোফর্ম প্লাস হচ্ছে অক্সিজেন, তারপরে ইউরিয়া। এগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক প্রভাবকটা বেশি আসে পরীক্ষায়। স্বপ্রভাবক তো একটাই, ম্যাঙ্গানিজ 2+। আর আবিষ্ট প্রভাবক হচ্ছে সোডিয়াম সালফেট না সালফাইট, এটা নিয়ে প্যাচ লাগায় না, সোডিয়াম সালফাইট।
Na2SO3 সোডিয়াম সালফাইড সোডিয়াম সালফাইড সোডিয়াম সালফাইড Na2SO3। কিছু পদার্থ আছে যারা প্রভাবকের ক্রিয়াকে বাড়ায়, এদেরকে বলা হয় প্রভাবক সহায়ক বা ক্যাটালিস্ট প্রমোটর। ক্যাটালিস্ট প্রমোটর ক্যাটালিস্ট প্রমোটর প্রভাবক সহায়ক কে কে আছে? এরা কি করে প্রভাবকের ক্রিয়াকে বাড়ায়? আয়রনের ক্রিয়াকে কে কে বাড়ায়? মলিবডেনাম, অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা সবাই হচ্ছে আমাদের আয়রনের ক্রিয়াকে বাড়ায়। এরা সবাই হচ্ছে আমাদের প্রভাবক সহায়ক। সিলিকন ডাইঅক্সাইড সিলিকন ডাইঅক্সাইড সিলিকন ডাইঅক্সাইড, তাহলে এরা হচ্ছে আমাদের প্রভাবক সহায়ক। এরা হচ্ছে আমাদের প্রভাবক সহায়ক। কিছু পদার্থ আছে যারা প্রভাবকের ক্রিয়াকে নষ্ট করে, এদেরকে বলা হয় প্রভাবক বিষ বা ক্যাটালিস্ট পয়জন। ক্যাটালিস্ট পয়জন প্রভাবক বিষ বা ক্যাটালিস্ট পয়জন কে কে আছে? আর্সেনিক অক্সাইড আর্সেনিক অক্সাইড, সাধারণ ধুলাবালু বা ডাস্ট, তারপর হচ্ছে সালফারের গুঁড়া বা সালফার কাস্ট, আর হচ্ছে অ্যান্টিমনি অক্সাইড অ্যান্টিমনি অক্সাইড অ্যান্টিমনি অক্সাইড। এরা হচ্ছে আমাদের ক্যাটালিস্ট পয়জন। এরা হচ্ছে আমাদের ক্যাটালিস্ট পয়জন। এরা হচ্ছে আমাদের ক্যাটালিস্ট পয়জন। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা আছে বেরিয়াম সালফেট। আরেকটা আছে বেরিয়াম সালফেট বেরিয়াম সালফেট বেরিয়াম সালফেট। এগুলো হচ্ছে আমাদের ক্যাটালিস্ট পয়জন ক্যাটালিস্ট পয়জন। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক বিক্রিয়ক উৎপাদক সবার ভৌত অবস্থা যদি সেম হয়, যেমন সালফার ডাইঅক্সাইড অক্সিজেন, এই বিক্রিয়ায় উৎপন্ন হয় সালফার ট্রাইঅক্সাইড, প্রভাবক হিসেবে কাজ করে নাইট্রিক অক্সাইড, সবাই গ্যাস, এটাকে বলা হয় সমসত্ব প্রভাবক। এটাকে বলা হয় সমসত্ব প্রভাবক। এটাকে কি বলা হয়? সমসত্ব প্রভাবক। আবার এই সেম বিক্রিয়ার ক্ষেত্রে যখন প্লাটিনাম প্রভাবক হিসেবে কাজ করে, প্লাটিনাম প্রভাবক হিসেবে কাজ করে, তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় অসমসত্ব প্রভাবক অসমসত্ব প্রভাবক। তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাই আপনি একটু দ্রুত বলতেছেন কেন? শোনো ভাইরা আমার, আমি চাইলে আস্তে আস্তে বলতে পারি। কেন দ্রুত বলতেছি? একটা কথা মনে রাখবা, আমি তো স্টুডেন্ট লম্বা সময় যাবত এবং আরও 5-7 বছর আমার পড়াশোনা করা লাগবে। হ্যাঁ, এইচএসসি পরীক্ষা পাশ করার পরে আমি যতগুলো অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি সবগুলো অ্যাডমিশন পরীক্ষায় চান্স পাইছি। মেডিকেলে চান্স পাইছি, মেডিকেলে কোনো পরীক্ষায় ফেল করি নাই। ফেল না করে আমি মেডিকেল পাশ করছি। মেডিকেল পাশ করার পরে বিসিএসের কোচিং করছি। বিসিএসের কোচিং করার পরে আল্লাহর রহমতে বিসিএস প্রিলিতে টিকছি। এখন রিটেন দিব, সামনের মাসে আমার পরীক্ষা। রিটেন শেষ করার সাথে সাথে আবার আমি এফসিপিএসে কী করব? এফসিপিএসের কোচিং কিছু করা আছে, এফসিপিএসের জন্য পড়ব। আশা করা যায় যে জানুয়ারিতে এফসিপিএস পরীক্ষা দিব, না পারলে জুলাইতে দিব। এরপরে আবার 47 বিসিএস দিব, এরপরে আবার 47 বিসিএস দিব জানুয়ারিতে। ঠিক আছে, তাহলে এটা একটা ম্যারাথন। আমি অনেক দিন ধরে পড়ি, আমি নিজে পড়ি এবং পড়াই, মানে তোমাদেরকে পড়াই। আমি আবার আরেক জায়গার ছাত্র। আমি তো জানি টিচারদের কথা আমাদের কাছে অমৃত বাণীর মতো, টিচারদের কথা আমাদের মনে থাকে। আমার একটা লক্ষ্য থাকে যে আমি যাতে 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টার মধ্যে টোটাল চ্যাপ্টারটা একটু বলে যেতে পারি। যদি আমি বলে যাই তাহলেই তোমাদের মনে থাকবে, টিচারদের কথা আমাদের মনে থাকে। তো আমি ধরো হচ্ছে যে মানে কি 0.5x গতিতে তোমার মাত্র অল্প কয়েকটা টপিক পড়াই দিলাম, তাহলে তো তোমার এগুলো মনে থাকবে না। ঠিক আছে, তাহলে তো তোমার মনে থাকবে না। মানে মনে থাকবে না বলতে হচ্ছে যে টোটাল চ্যাপ্টারটা আমি কভার করতে পারবো না, বুঝছো? এই জন্য আমি একটু দ্রুত বলি। চাইলে আস্তে বলা যায়। ওকে, এই 26 আগস্ট না 28 আগস্ট হচ্ছে বিসিএস রিটেন আমার। 28 আগস্ট, 26 আগস্ট না, 28 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর। এই আমার প্ল্যান শুনো, 28 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর আমি বিসিএস রিটেন দিব। 10 সেপ্টেম্বর না পারলেও অন্তত 15 সেপ্টেম্বর আমি পড়তে বসবো। আল্লাহ যদি চায়, তোমরা দোয়া কইরো, 10 জানুয়ারি আমি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিব। এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিব ইনশাল্লাহ ফেব্রুয়ারি বা মার্চে যখনই আমাদের 47 বিসিএস হবে, তখন আবার 47 বিসিএস প্রিলি দিব। ঠিক আছে, 47 বিসিএস প্রিলি দিব। বিসিএস এর পড়া গুছাই দিছি, ইনশাল্লাহ একটা সময় বিসিএস এর কোচিং পড়াবো। আবার আল্লাহ যদি চান্স পাওয়া এফসিপিএসে, পরে আবার হচ্ছে এফসিপিএস এর কোচিংও করাবো। এই নোটও আস্তে আস্তে গুছাচ্ছি। আমার মেডিকেলের সবগুলো শিট অলরেডি গুছানো।
হ্যাঁ, মেডিকেলের শীট অলরেডি সবই গুছানো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোয়া করো তোমরা আমার জন্য, হ্যাঁ, আমি যাতে একটু সুস্থ থাকি, বুঝছো। টোটাল জীবন পড়বো আর হচ্ছে পড়াবো, ঠিক আছে, পড়বো আর হচ্ছে পড়াবো। এফসিপিএস হচ্ছে ডাক্তারদের পোস্ট গ্রাজুয়েশন, হ্যাঁ, ডাক্তারদের পোস্ট গ্রাজুয়েশন। হ্যাঁ, লিখিত পরীক্ষা এতদিন শুধু না, এক একটা লিখিত পরীক্ষা 4 ঘন্টা। হ্যাঁ, পেইন কিলার খায়া লিখতে বসতে হয়, মানে লিখতে লিখতে হাতে ব্যথা হয়ে যায়, এরকম। ওকে, তাহলে দেখো আমাদের পরের টপিক হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার কি বলো প্রভাবক শেষ। এনজাইমটা একটু পড়ো। দেখো আমি একটু বলে দেই। শিল্পক্ষেত্রে প্রভাবক, এটা আমার পড়ানোর কিছু নাই, মুখস্থ পড়বা। শিল্পক্ষেত্রে প্রভাবকের যে ছক আছে, হ্যাঁ, হ্যাবার পদ্ধতিতে কে প্রভাবক হিসেবে কাজ করে, বার্কল্যান্ড আইট পদ্ধতিতে কে প্রভাবক হিসেবে কাজ করে, স্পর্শ পদ্ধতিতে কে প্রভাবক হিসেবে কাজ করে, ইথানল উৎপাদনে কে কাজ করে, মিথানল উৎপাদনে কে কাজ করে, ইউরিয়া উৎপাদনে কে কাজ করে, সুন্দর ছক আছে। হ্যাঁ, এই ছক দেখে হচ্ছে পড়ে নিবা। এনজাইম থেকে কি পড়বা? এনজাইম থেকে পড়বা ইস্ট থেকে গুরুত্বপূর্ণ 3টা এনজাইম আছে। কোন এনজাইম কি করে? হ্যাঁ, মনে রাখার উপায় হচ্ছে জামাই। ইস্ট থেকে 3টা গুরুত্বপূর্ণ এনজাইম আছে, জাইমেস, ম্যালটেস, ইনভার্টেস। কোন 3টা? এই 3টা এনজাইম কি কাজ করে এটা পড়বা। এরপরে ইউরিয়াস এনজাইমটা কই থাকে? ইউরিয়াস এনজাইমটা সয়াবিনে থাকে। এই এনজাইম কি করে এটা পড়বা। এনজাইম কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভালো কাজ করে? 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভালো কাজ করে। কত পিএইচে ভালো কাজ করে? 6 থেকে 9, 69। হ্যাঁ, 6 থেকে 9 পিএইচে ভালো কাজ করে। তাহলে এনজাইম শেষ। ঠিক আছে, তাহলে এনজাইম শেষ। ওকে, এরপরে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার বৈশিষ্ট্য পড়তে হবে। সাম্যাবস্থার 4টা প্রধান শর্ত কি? সাম্যাবস্থার 4টা প্রধান শর্ত আছে, 4টা প্রধান শর্ত পড়তে হবে। সাম্যাবস্থার 4টা প্রধান শর্ত পড়তে হবে। বলো তো 4টা প্রধান শর্ত কি? হ্যাঁ, কমেন্টে লিখতে অসুবিধা হবে, থাক বলার দরকার নাই। 4টা প্রধান শর্ত হচ্ছে সাম্যের স্থায়িত্ব, উভয় দিকে সুগম্যতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা অর্থাৎ বিক্রিয়া শেষ হবে না, প্রভাবকের ভূমিকাহীনতা, প্রভাবক কোনো কাজ করবে না, প্রভাবকের ভূমিকাহীনতা। ঠিক আছে, তাহলে সাম্যাবস্থার পরে আছে আমাদের ভরক্রিয়ার সূত্র থেকে কি কি পড়বা দেখো বলে দিচ্ছি, অল্প সময়ে বলে দিচ্ছি। হ্যাঁ, অল্প সময়ে কি পড়বা দেখো বলে দিচ্ছি। ভরক্রিয়ার সূত্র থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা রাশি পাই, এটার নাম হচ্ছে আমাদের সাম্যাঙ্ক। তো সাম্যাঙ্ক হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক কেসি, আর একটা হচ্ছে আংশিক চাপের সাম্যাঙ্ক হচ্ছে আমাদের কেপি। এই সাম্যাঙ্কদের কোনো একক নেই এবং সাম্যাঙ্কর মান শূন্য বা অসীম হতে পারে না। সাম্যাঙ্কের মান শূন্য বা অসীম হইতে পারে না। এখন এই সাম্যাঙ্ক আমরা কিভাবে হিসাব করি? সাম্যাঙ্ক হিসাব করার আরেকটা সূত্র হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক বাই হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। এটা একটা সমীকরণ। আর সমীকরণ কি? আমরা একটা লাইভ বিক্রিয়ার ক্ষেত্রে দেখাই। এটা হচ্ছে আমাদের লাইভ বিক্রিয়া। হ্যাঁ, বিখ্যাত একটা বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কেসি এর সমীকরণ কি হবে? এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি সমান কি হবে? উৎপাদের ঘনমাত্রা আমাদের সহগকে করতে হবে স্কয়ার ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে। আর সহগটাকে কি করতে হবে? পাওয়ার করতে হবে। আর কেপির ক্ষেত্রে জাস্ট আংশিক চাপ, তাহলে উৎপাদের আংশিক চাপ এটা করতে হবে স্কয়ার বিক্রিয়কের আংশিক চাপ সহগকে করতে হবে পাওয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কেসি এবং কেপি এর সমীকরণ।
এখন আরেকটা জিনিস তোমাদের জানা লাগবে, বিক্রিয়ক বা উৎপাদে যদি কঠিন পদার্থ থাকে, এই কঠিন পদার্থের ঘনমাত্রা বলো আংশিক চাপ বলো এটা হবে 1, ঘনমাত্রা বলো আংশিক চাপ বলো এটার মান হবে 1, এটার মান হবে 1। এবং এমন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে আমাদের ডেলেন। ডেলেন সমান হচ্ছে উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। যেমন এই বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের মূল সংখ্যা হচ্ছে আমাদের 2, বিক্রিয়কের মূল সংখ্যা হচ্ছে আমাদের 3 আর 1 4, তাহলে আমাদের ডেলেন এর মান হচ্ছে আমাদের -2, ডেলেন এর মান হচ্ছে আমাদের -2। একই বিক্রিয়ার কেপি আর কেসি এর মধ্যে সম্পর্ক কি? কেপি সমান হচ্ছে আমাদের কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন, কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে কেপি সমান কি হবে? কেসি আর টি টু দি পাওয়ার -2, বা আমাদের কেপি এর মান হবে কেসি বাই আর টি স্কোয়ার। তার মানে আমাদের কেপি এর মানটা কেসি এর মানের চেয়ে কী হবে বলো তো? কেপি এর মানটা কেসি এর মানের চেয়ে ছোট হবে, কেপি এর মানটা কেসি এর মানের চেয়ে ছোট হবে। তাহলে ডেলেন, এখানে ডেলেন এর মানটা কত ছিল আমাদের? 0-র চেয়ে কম, তখন আমাদের কেপির মানটা কি হচ্ছে? কেসির মানের চেয়ে ছোট হচ্ছে। তুমি যদি এখানে 0 বসাও তাহলে টোটালটা 1 হয়ে যাবে, তখন কেপি সমান কেসি হবে। তাহলে কখন কেপি সমান কেসি হবে? যখন আমাদের ডেলেনের মানটা হচ্ছে আমাদের 0। আবার যদি হচ্ছে আমাদের ডেলেনের মান 0-র চেয়ে বড় মানে ধনাত্মক হয়, তখন আমাদের কেপি এর মানটা কি হবে? তখন আমাদের কেপি এর মানটা কেসি এর মানের চেয়ে বেশি হবে, কেপি এর মানটা কেসি এর মানের চেয়ে বেশি হবে। তাহলে কেপি এবং কেসি এর সম্পর্ক পারা লাগবে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে আমরা বলে নিছি কেপি এবং কেসি এর একক থাকে না, তবে হিসাবের সুবিধার্থে আমরা একক চিন্তা করি। হিসাবের সুবিধার্থে আমরা একক কি করি? চিন্তা করি। এক্ষেত্রে কেসি এর একক সমান কি? কেসি এর একক সমান হচ্ছে ঘনমাত্রা মানে মোল পার লিটার পার সেকেন্ড টু দি পাওয়ার আমাদের ডেলেন, আর কেপি এর একক হচ্ছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেলেন, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেলেন। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কেসি এর একক কি হবে? মোল পার লিটার পার সেকেন্ড টু দি পাওয়ার -2, তার মানে মোল ইনভার্স 2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে লিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1। আর কেপি এর একক কত হবে? অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -1, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এখন কি করতে পারবা? এখানে আমাদের একটু ঝামেলা হয়ে গেছে, মোল পার লিটার পার সেকেন্ডটা নাই, হ্যাঁ, কারণ ঘনমাত্রা টু দি পাওয়ার ডেলেন, ঘনমাত্রা টু দি পাওয়ার ডেলেন, হ্যাঁ, মোল ইনভার্স 2 লিটার স্কোয়ার, মোল ইনভার্স 2 লিটার স্কোয়ার, ঘনমাত্রা টু দি পাওয়ার ডেলেন, ঘনমাত্রা টু দি পাওয়ার ডেলেন, ঘনমাত্রা টু দি পাওয়ার ডেলেন। ঠিক আছে, তাহলে এই তো, তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আশা করি অ্যান্সার করতে পারবা। আর সাম্য ধ্রুবক থেকে অঙ্ক যেগুলা আছে এগুলা সাধারণত থাকে না, না থাকার সম্ভাবনাই বেশি, আশা করি থাকবে না, আশা করি থাকবে না। এখন হচ্ছে আমরা এই চ্যাপ্টারের পরের অংশে যাব। একটু 2 মিনিটের একটা বিরতি। এখন লাসাতিলের নীতি পড়াবো। লাসাতিলের নীতি আমি 5 মিনিটে পড়ায় ফেলবো, এটা নিয়ে তোমরা অনেক টেনশনে থাকো, আমি 5 মিনিটে পড়ায় ফেলবো, একটু আমাকে সময় দিবা। আর এই চ্যাপ্টারের শেষে কিন্তু ক্যালকুলেটর বিহীন পিএইচ এর ম্যাথ আছে, যদি যাও এমন মিস করবা জীবনে, এমন মিস করবা। কেবি এর ম্যাথ করে দিব, সমস্যা নাই। এই ক্যালকুলেটর বিহীন পিএইচ এর ম্যাথ আজকে যদি না করো, আজকের ক্লাস হচ্ছে বৃথা। ক্যালকুলেটর বিহীন পিএইচ এর ম্যাথ যদি না করো, ক্লাস হচ্ছে বৃথা। হ্যাঁ, আমি একটু ওই যে ব্যাক পেইনের প্রবলেমে ভুগতেছি, বুঝছো? এই ব্যাক পেইনের ট্রিটমেন্ট হচ্ছে 30 মিনিটের বেশি দাঁড়ায়ও থাকা যাবে না, প্লাস হচ্ছে মানে আমি টানা বসে পড়তে পড়তে আমার এই ব্যাক পেইন হয়ে গেছে আর কি, মানে টানা 13, 14, 15, 16 ঘন্টা এই বসে বসে পড়তে পড়তে আমার ব্যাক পেন হয়ে গেছে। এখন নিষেধ হচ্ছে যে টানা বসে থাকা যাবে না, টানা দাঁড়ায় থাকা যাবে না, এই জন্য আমি একটু তোমাদেরকে রেস্ট দিলাম।
তন্ময় দাদা ইজ অন ফায়ার। হ্যাঁ, আমিও তন্ময় দাদার সাথে একমত। পোলাপানে উপস্থিতি না থাকলে আমরা এই ক্লাস কন্টিনিউ করাবো না। তোমরা যদি উপস্থিত থাকো আমরা সব অধ্যায়ই পড়াবো। হ্যাঁ, আমরা সব অধ্যায়ই পড়াবো। রুহানা আক্তার, এটা মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে, কোনটা কোন ক্রমের, এটা বিক্রিয়া দেখে বোঝার কোনো উপায় নাই। এটা বিজ্ঞানীরা কষ্ট করে আবিষ্কার করেছেন, আমাদের কষ্ট করে মুখস্থ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আজকে করাবো। এই যে ছাড়া পার্সেন্টেজের পিএইচ নির্ণয়, হ্যাঁ করাই দিব। পার্সেন্টেজের পিএইচ নির্ণয় করাই দিব। ওকে, টেনশন নাই, পিএইচের অঙ্ক আজকে একদম সুন্দর করে করাই দিব। হ্যাঁ, এমনভাবে করাই দিব আর অসুবিধা হবে না ইনশাল্লাহ। পিএইচের অঙ্কই করাবো আজকে। এই চ্যাপ্টারের ধামাকাই হচ্ছে পিএইচের অঙ্ক। পিএইচের অঙ্ক তো করাবো, অবশ্যই করাবো। লাশের নীতিও পড়াবো। লাশাতেলের নীতি মানে লাশের নীতি, এটাও পড়াবো। খান ধ্রুব, এটা দেখানোর প্ল্যান নাই বুঝছো, কারণ এটা কম আসে তো। এসিড ক্ষারের তীব্রতা ক্রম দেখাই দিব। কয়েকটা জিনিস মনে রাখতে হয়। হ্যাঁ, এটা সামনে পড়াবো। হ্যাঁ চন্দ্রিমা তিশা, পরিবেশ রসায়নের ক্লাস হইছে, কিন্তু তোমরা তো উপস্থিত থাকো না। ওকে, দেখো আমরা এখন লাশ হাতিলের নীতিটা দেখব। লাশ হাতিলের নীতিটা একটু মনোযোগ দিয়ে দেখার ট্রাই করবা। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখার ট্রাই করবা, আমার থিওরি দেখো, একটু বোঝার চেষ্টা করবা। লাশ হাতিলের নীতি, লাশ হাতিলের নিয়ে প্রথম কথা হচ্ছে প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম আছে, যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, তেমনি একটা উভমুখী বিক্রিয়া অবশ্যই সাম্যাবস্থায় যাবে। সাম্যাবস্থায় যাওয়ার পরে তুমি বাইরে থেকে যদি লাড়াচাড়া না দাও, সারা জীবন সাম্যাবস্থায় বজায় থাকবে। কিন্তু এমন তেইরা তুমি যদি লাড়াচাড়া করো, লাড়াচাড়া করলেও নতুন করে সাম্যাবস্থা তৈরি হবে। এই নতুন করে সাম্যাবস্থা তৈরির সময় কি ঘটনা ঘটবে সেটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়। তো ধরো একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাইছে। হ্যাঁ, তুমি যদি লাড়াচাড়া না করো, কিয়ামতের আগ পর্যন্ত সাম্যাবস্থা ঠিক থাকবে। এখন তুমি কি লাড়াচাড়া করতে পারো? ধরো তাপমাত্রা নিয়ে তুমি কি লাড়াচাড়া করতে পারো? তাপমাত্রার ক্ষেত্রে একটা যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, আর যদি তাপহারী বিক্রিয়া হয়, একটা যদি তাপোৎপাদী বিক্রিয়া হয় আর একটা তাপহারী বিক্রিয়া হয়। তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বাড়াও, তাহলে সাম্যাবস্থা যাবে হচ্ছে বামে মানে লেফটে। তাহলে তাপমাত্রা কমাইলে কোন দিকে যাবে? তাপমাত্রা কমাইলে যাবে রাইটে মানে হচ্ছে ডানে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কথাগুলো তো আমার না লিখলেও চলবে, উল্টা। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা যাবে ডানে, তাপমাত্রা কমাইলে সাম্যাবস্থা যাবে বামে। এই যে চারটে কথা ভাইরা আমার, একটা কথা জানলেই বাকি তিনটা কথা কিন্তু জানা যায়। তাহলে দেখো, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা যাবে বামে। দেখো এই চারটা কথা, একটা কথা বুঝলেই কিন্তু বাকি তিনটা কথা বোঝা যায়। তারপর আমি চারটা কথা আবার একটু বলতেছি, যে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা যাবে বামে, তাহলে তাপমাত্রা কমাইলে ডানে।
তাফারিরটা তুমি চিন্তা করে নাও। এখন বুঝতে হবে বামে যাওয়া মানে কি, ডানে যাওয়া মানে কি। ধরো এই বিক্রিয়াটা এটা আমাদের পরিচিত একটা বিক্রিয়া। এই বিক্রিয়ার ডেল এইচ এর মান কত? ডেল এইচ এর মান হচ্ছে -92.2 কিলোজুল পার মোল। তার মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা বামে যাওয়া মানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে বাড়বে, এটার পরিমাণ হচ্ছে কমবে, এটার পরিমাণ হচ্ছে কমবে, এটার পরিমাণ হচ্ছে কমবে, এটার পরিমাণ হচ্ছে কমবে। ঠিক আছে? তাহলে তাহলে তাপমাত্রা যদি কমাও সাম্যাবস্থা যাবে ডানে। সাম্যাবস্থা ডানে যাওয়া মানে কি, এটার পরিমাণ বাড়বে। সাম্যাবস্থা ডানে যাওয়া মানে কি, এটার পরিমাণ বাড়বে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে একটা কথা জানলে বাকি কথা শেষ। এখন আসো চাপের প্রভাব। একটা কথা মনে রাখবা, চাপ বাড়ালে যেদিকে মূল সংখ্যা কম যেদিকে মূল সংখ্যা কম, তাহলে চাপ বাড়ালে কোন দিকে যাবে? যেদিকে মূল সংখ্যা কম। দেখো এদিকে মূল সংখ্যা হচ্ছে আমাদের 4, এদিকে মূল সংখ্যা হচ্ছে আমাদের 2, তাহলে চাপ বাড়ালে কোন দিকে যাবে? যেদিকে মূল সংখ্যা কম। মূল সংখ্যা কম কোন দিকে? ডান দিকে। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বাড়ালে সাম্যাবস্থা যাবে ডান দিকে, মানে কি অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে। তাহলে চাপ কমালে কি হবে? নিজেই চিন্তা করে নাও। ওই যে একটা বিক্রিয়া ছিল না, যে এটা চিপস না বিস্কুট, খেয়ে বুঝে নাও। তো একটা বললে বাকিটা তুমি নিজেই বুঝে নিতে পারবা। চাপ বাড়ালে যেদিকে মূল সংখ্যা কম, মূল সংখ্যা এদিকে কম, তাহলে চাপ বাড়ালে এইদিকে মানে ডান দিকে। তো চাপ কমালে উল্টা। অন্য একটা বিক্রিয়ার ক্ষেত্রে তুমি চিন্তা করবা, আর যদি মূল সংখ্যা যদি সমান সমান থাকে তাহলে চাপের প্রভাব নেই, চাপের প্রভাব থাকবে না। যদি মূল সংখ্যা সমান সমান থাকে তাহলে চাপের প্রভাব থাকবে না। এখন আসো ঘনমাত্রার প্রভাব। এইখানেও একই কথা বলবো একটা, বাকি 3টা কথা তুমি বুঝবা। কথা আমি একটা বলবো, বাকি 3টা কথা তুমি বুঝবা। ঘনমাত্রা মানে কি? সি। বিক্রিয়কের 2টা কথা, উৎপাদের 2টা কথা, মোট 4টা কথা মাথায় সেট করে নিতে হবে। হ্যাঁ, বিক্রিয়কের 2টা কথা, উৎপাদের 2টা কথা মাথায় সেট করে নিতে হবে। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা যাবে ডানে। আমি আর 3টা কথা লিখবো না, নোটে আমি দেখতে চাই। কথা বুঝো, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা যাবে ডানে, তাহলে ঘনমাত্রা কমাইলে যাবে বামে। এই 2টা বুঝে নাও। তাহলে উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা যাবে বামে, উৎপাদের ঘনমাত্রা কমাইলে সাম্যাবস্থা যাবে ডানে। একটা কথা বুঝলে বাকি 3টা কথা বোঝা যাবে। ঠিক আছে? এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক হচ্ছে এই 2টা। এই 2টার পরিমাণ বাড়াইলে সাম্যাবস্থা ডানে যাবে, তার মানে এটার পরিমাণ বাড়বে। এই 2টার পরিমাণ কমাইলে এইটার পরিমাণ কমবে। এই 2টার পরিমাণ কমাইলে এটার পরিমাণ কমবে। বোঝা গেছে? তাহলে বিক্রিয়কের পরিমাণ বাড়াইলে সাম্যাবস্থা ডানে যাবে, কমাইলে বামে যাবে। একটু প্র্যাকটিস করবা এক্সাম্পল দেখে, তাহলেই পারবা। বুঝা গেছে? ক্লিয়ার? বুঝাই দিব, আরেকবার বুঝাই দিব। বিপদ রে, আরেকবার বলা তো বিপদ। হ্যাঁ, আরেকবার বলা তো বিপদ। আচ্ছা আমি লিখাই দিই। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা কমাইলে হচ্ছে বামে, উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে বামে, উৎপাদের ঘনমাত্রা কমাইলে হচ্ছে ডানে। আল্লাহ জানে এলার। হ্যাঁ, এটুকু একটু লিখে নাও, পরে হচ্ছে একটু কাজ করবা, তাহলে আশা করি হয়ে যাবে। এখন তোমরা যেটা বাসায় পড়বা, অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে, তারপরে সালফারিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে কোনটা অপটিমাম তাপ, কোনটা অপটিমাম চাপ, এগুলা নোটে লিখবা, মুখস্থ করবা। হ্যাঁ, এটা আমি আর বোর্ডে দেখাইলাম না, কারণ আমাদের সময় নেই। এখন আমরা পড়ব পানির আয়নিক গুণফল আর অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। পানির আয়নিক গুণফল আর হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। পানির আয়নিক গুণফল কি? যে কোনো দ্রবণে, পানির আয়নিক গুণফলটা শুধু পানিতেই প্রযোজ্য না, যে কোনো দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফলকে বলা হয় আমাদের পানির আয়নিক গুণফল। ঠিক আছে? এবং পরবর্তীতে দেখা গেছে যে কোনো দ্রবণে অ্যাসিড বা ক্ষার 2টাই থাকে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এবং ক্ষারের বিয়োজন ধ্রুবক কেবির গুণফলকেও বলা হয় কেডব্লিউ। তাহলে যে কোনো দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফলকে বলা হয় কেডব্লিউ। এবং তাপমাত্রা বাড়ালে আমাদের কেডব্লিউ এর মান কি হয়? বাড়ে। কেডব্লিউ এর মান কি হয়? বাড়ে। এবং দেখা গেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেডব্লিউ এর মান কত? 1 ×
10 to the power minus 14, 1 into 10 to the power minus 14, 1 into 10 to the power minus 14। তাহলে পি কে ডাব্লিউ এর মান কত হবে? পি কে ডাব্লিউ এর মান হবে মাইনাস লগ কে ডাব্লিউ, এবং দেখা গেছে মানটা আসবে আমাদের 14। তাহলে পি কে ডাব্লিউ এর মান কত আসবে? 14। পি কে ডাব্লিউ এর মান কত আসবে? 14। এখন একটা নিরপেক্ষ দ্রবণে বা পানিটা যদি হচ্ছে তোমার বিশুদ্ধ হয়, তাহলে এইচ প্লাস এবং ওএইচ মাইনাসের ঘনমাত্রা সমান হবে। তো 25 ডিগ্রি তুমি যদি চিন্তা করো, তাহলে ঘনমাত্রার মান কত আসবে? 10 to the power minus 7, 10 to the power minus 7, দুইটার ঘনমাত্রায় আসবে 10 to the power minus 7। একটা অ্যাসিড যদি হয়, তখন হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার চেয়ে বেশি হবে। ক্ষার যদি হয় হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার চেয়ে কম হবে, কিন্তু দুইটার গুণফল সবসময় সমান হবে। এই গুণফলটাই হচ্ছে আমাদের কেডব্লিউ। আমার কথা একটু বুঝো। বিশুদ্ধ পানিতে বা একটা নিরপেক্ষ দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন সমান সমান হবে। অ্যাসিডে হাইড্রোনিয়াম বেশি হবে, ক্ষারে হাইড্রোক্সিল বেশি হবে, কিন্তু দুইটার গুণফল সবসময় সমান হবে। দুইটার গুণফল সবসময় মাস্ট সমান হবে। এটাই হচ্ছে কেডব্লিউ, এবং এটা হচ্ছে একটা ধ্রুবক, এবং এটার মান তাপমাত্রা বাড়াইলে কি হয়? বাড়ে। তাপমাত্রা বাড়াইলে কি হয়? বাড়ে। 25 ডিগ্রিতে কত? 10 to the power minus 14। যদি বলা হয় এটার কোনো একক আছে, উত্তর হচ্ছে একক নেই। উত্তর হচ্ছে একক নেই। এটার কোনো একক নেই। এটা হচ্ছে একক নেই। ঠিক আছে? তাহলে সরাসরি যদি মুখস্থ বলা হয়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত? 10 to the power minus 14। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির পি কে ডাব্লিউ এর মান কত? 14। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোক্সিলের ঘনমাত্রা বলুক আর হাইড্রোনিয়ামের ঘনমাত্রা বলুক, মান কত? 10 to the power minus 7। আরেকটা প্রশ্ন আছে, পানির মোলার ঘনমাত্রা কত? উত্তর হচ্ছে 55.5 মোলার। কিভাবে আসছে দেখানোর সময় নাই, মুখস্থ করবা। পানির মোলার ঘনমাত্রা কত? পানির মোলার ঘনমাত্রা হচ্ছে 10 to the power minus 15.5 মোলার। 15.5 মোলার। এই কথাগুলো বুঝছো কিনা? আচ্ছা, এখন দেখো আমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রগুলো আমি দেখাই। হ্যাঁ, অসওয়াল্ডের লঘুকরণের সূত্রগুলো আমি দেখাই, যদিও অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে ম্যাথ আসবে না। এই অসওয়াল্ডের লঘুকরণের সূত্র না দেখাই ম্যাথ আসবে না। আমি সরাসরি চলে যাই। তোমরা এই কতগুলা অ্যাসিডের কে এবং পি কে এর মান মুখস্থ করবা। হ্যাঁ, ক্ষারের কে বি এর মান সাধারণত আসে না। কতগুলো অ্যাসিডের কে পি কে এর মান মুখস্থ করবা। যেমন হচ্ছে তোমার মিথানোয়িক অ্যাসিড, তারপরে হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড, তারপরে হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড। পারো যদি, হ্যাঁ যদি পারো তাহলে মুখস্থ করবা। কেবি যদি মুখস্থ করতে চাও, অ্যামোনিয়ারটা মুখস্থ করতে পারো, আদারওয়াইজ লাগবে না। যদি পারো মুখস্থ করবা। আচ্ছা, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র দেখাইলাম না, বরং আমি তোমাদেরকে দেখাই যেটা পরীক্ষায় আসবে। সেটা হচ্ছে অ্যাসিডের তীব্রতা আর হচ্ছে ক্ষারের তীব্রতা। ঠিক আছে? অ্যাসিডের তীব্রতা আর হচ্ছে ক্ষারের তীব্রতা ইনফিনিটি স্টার। হ্যাঁ, অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, অ্যাসিডের তীব্রতা প্রধানত নির্ভর করে কে এর উপর। কে এর মান যদি বেশি হয়, তাহলে অ্যাসিডটা কি হয়? সক্রিয় হয়। অ্যাসিডটা সক্রিয় হয় বা শক্তিশালী হয়। সক্রিয় কথাটা খাটে না, সবল হয় বা শক্তিশালী হয়, এই কথাটা ভালো। কোনো অ্যাসিডের কে এর মান যদি বেশি হয়, অ্যাসিডটা কি হয়? সবল হয়। সাধারণত জৈব অ্যাসিডের চেয়ে অজৈব অ্যাসিড হচ্ছে শক্তিশালী হয়। তাহলে জৈব অ্যাসিডের চেয়ে অজৈব অ্যাসিড শক্তিশালী হয়। যেমন ধরো আমাদের মিথানোয়িক অ্যাসিড, এটার চেয়ে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হবে? শক্তিশালী হবে। প্রথম কথা, কে এর মান বেশি হলে অ্যাসিড শক্তিশালী হয়। দ্বিতীয় কথা, সাধারণত জৈব অ্যাসিডের চেয়ে অজৈব অ্যাসিডের শক্তি কি হয়? বেশি হয়। 3 নাম্বার কথা, হাইড্রাসিডের ক্ষেত্রে। 3 নাম্বার ক্ষেত্রে কার ক্ষেত্রে? হাইড্রাসিডের ক্ষেত্রে ঋণাত্মক আয়নের আকার বড় হইলে অ্যাসিডটা শক্তিশালী হয়। যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন
ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। এখানে ফ্লোরাইড আয়নের চেয়ে ক্লোরাইড আয়ন বড়, তার চেয়ে ব্রোমাইড আয়ন বড়, তার চেয়ে আয়োডাইড আয়ন বড়। এই জন্য হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে সবচেয়ে শক্তিশালী, হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে সবচেয়ে দুর্বল। তাহলে ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে এসিড তত শক্তিশালী হবে। 3 নাম্বার অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কি অ্যাসিড? অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হবে অ্যাসিডটা তত শক্তিশালী হবে। ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হবে অ্যাসিডটা তত শক্তিশালী হবে। অক্সো অ্যাসিডের ক্ষেত্রে এগুলা মুছে দেই। অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হবে অ্যাসিডটা তত শক্তিশালী হবে। ঠিক আছে, তারপরে ধরো দেখো এখানে তুমি যদি চিন্তা করো 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে হচ্ছে 7, 4 দুগুণে 8, 8 থেকে 2 গেলে হচ্ছে 6, 4 দুগুণে 8, 8 থেকে 3 গেলে হচ্ছে 5, 3 দুগুণে 6, 6 থেকে 2 গেলে হচ্ছে 4, তারপরে HNO2, 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে হচ্ছে আমাদের 3। তাহলে আমাদের এই জারণ মান যত বাড়বে অ্যাসিডটা হচ্ছে আমাদের শক্তিশালী হবে। তাহলে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা? পারক্লোরিক অ্যাসিড। আবার ধরো আমাদের এখানে পারক্লোরিক অ্যাসিড, আবার পারব্রোমিক অ্যাসিড, এখানেও +7, এখানেও হচ্ছে আমাদের +7, এখানেও আমাদের +7। যখন আমাদের জারণ মানটা সমান হবে তখন আমাদের দেখতে হবে আকার। তখন আকার ছোট হইলে অ্যাসিডটা শক্তিশালী হবে। ক্লোরিনের আকারের চেয়ে ব্রোমিনের আকার বড়, ক্লোরিন হচ্ছে ছোট, তাহলে পারক্লোরিক অ্যাসিড বেশি শক্তিশালী হবে। ঠিক আছে, তাহলে কি বিষয়ের উপর নির্ভর করতেছে? কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর নির্ভর করতেছে। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি হইলে অ্যাসিডটা শক্তিশালী হবে। যখন জারণ মান সমান হবে তখন আকার ছোট হইলে বেশি শক্তিশালী হবে। জৈব অ্যাসিডের ক্ষেত্রে মিথাইলমূলক বেশি থাকলে অ্যাসিডটা কম শক্তিশালী হবে। যেমন মিথানোয়িক অ্যাসিড আর হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড। এখানে মিথানোয়িক অ্যাসিড হচ্ছে আমাদের শক্তিশালী হবে। আবার ধরো প্রোপানোয়িক অ্যাসিড। আর মূলক যত বড় হবে অ্যাসিডটা তত দুর্বল হবে। আবার ইথানোয়িক অ্যাসিডে এখানে হাইড্রোজেনের জায়গায় তুমি যদি ক্লোরিন বসাও তাহলে অ্যাসিডের শক্তিমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই আমাদের এটার নাম হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড। এখানে কোনো ক্লোরিন নাই, এখানে একটা ক্লোরিন আছে, এটা আরেকটু শক্তিশালী। এখানে 2টা ক্লোরিন আছে, এটা আরও শক্তিশালী। এখানে 3টা ক্লোরিন আছে, এটা আরও শক্তিশালী। অর্থাৎ ক্লোরিনের পরিমাণ বাড়তে থাকলে অ্যাসিডটা শক্তিশালী হবে। আবার অ্যাসিডের শক্তিমাত্রা অনেক সময় দ্রাবকের উপরও নির্ভর করে। অ্যাসিডের শক্তিমাত্রা অনেক সময় দ্রাবকের উপরও নির্ভর করে। যেমন ইথানোয়িক অ্যাসিড পানিতে দুর্বল হইলেও অ্যামোনিয়াতে একটা সবল অ্যাসিড হিসেবে কাজ করে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো এখন আমরা বাফার দ্রবণ আর পিএইচ এর অঙ্ক করলেই মোটামুটি এই চ্যাপ্টার শেষ। অ্যাসিডের শক্তিমাত্রা পড়ানো হয়ে গেছে, ক্ষারের শক্তিমাত্রাটাও পড়বা। এখন আমরা একটু ক্যালকুলেটরবিহীন পিএইচ এর অঙ্ক দেখব। সবাই একটু মাথা ঠান্ডা করো। হ্যাঁ, ক্যালকুলেটরবিহীন পিএইচ এর অঙ্ক দেখব। সেই সাথে আমরা বলে দিচ্ছি পিএইচ এর গুরুত্ব পড়বা ভালো করে। হ্যাঁ,
কৃষিক্ষেত্রে পিএইচ এর গুরুত্ব, শিল্পক্ষেত্রে পিএইচ এর গুরুত্ব, তারপর হচ্ছে তোমার ঔষধ শিল্পে পিএইচ এর গুরুত্ব, বিভিন্ন কিছুর পিএইচ মুখস্থ করবা। মায়ের দুধের পিএইচ কত, টুথপেস্টের পিএইচ কত, চামড়া শিল্পে কত পিএইচ লাগবে, মাটির পিএইচ বাড়াইতে কি ইউজ করবা, মাটির পিএইচ কমাইতে কি ইউজ করবা, এগুলা হচ্ছে সুন্দর করে মুখস্থ করবা। এগুলো হচ্ছে সুন্দর করে মুখস্থ করবা, ঠিক আছে? তাহলে পিএইচ রিলেটেড যে মুখস্থগুলো আছে এটা একটু মুখস্থ করবা। এখন দেখো ক্যালকুলেটরবিহীন পিএইচ, এটা অনেকের সাথে আমারটা মিলবে না, তবে আমি যেভাবে করাই দিব এইভাবে তুমি সবই করতে পারবা, আলাদা কোনো নিয়ম লাগবে না। একটা নিয়মে সব, একটা নিয়মে সব, একটা নিয়মে সব, একটা নিয়মে সব, ঠিক আছে? দেখো কতগুলো সূত্র দেখবা, একটু সূত্রগুলো আগে দেখো। দেখো পিএইচ এর সূত্রগুলো দেখো আগে। পিএইচ ইকুয়াল দশমিকের পর যত অঙ্ক মাইনাস লগ অফ শেষ অঙ্ক গুণন হচ্ছে আমাদের ই হচ্ছে তুল্য সংখ্যা, এটা সম্পর্কে গত ক্লাসে পড়াইছি। ই হচ্ছে কি তুল্য সংখ্যা, অথবা যদি পাওয়ার থাকে, হ্যাঁ, যদি পাওয়ার আলা থাকে, পাওয়ার মাইনাস লগ অফ সহগ ইন্টু হচ্ছে ই। শুধু দুইটা সূত্র লাগবে। যদি পার্সেন্ট থাকে, পার্সেন্টকে প্রথমে আমরা জানি পার্সেন্ট গুণন 10/m, এটা দিয়ে মোলারিটি করে নিবা, পরে উপরের সূত্র অ্যাপ্লাই করবা। এই জন্য কিছু লগের মান আমাদের মুখস্থ করা লাগবে। লগ 1 এর মান হচ্ছে আমাদের 0, লগ 1 এর মান হচ্ছে আমাদের 0, লগ 2 এর মান হচ্ছে আমাদের লগ 2 এর মান হচ্ছে আমাদের 0.3, এরপরে লগ 10 এর মান হচ্ছে আমাদের 1, লগ 10 এর মান হচ্ছে আমাদের 1। বাকিগুলো মুখস্থ করা খুবই সহজ। জাস্ট হচ্ছে 2 যোগ করবা। কিভাবে? লগ 3 আর 2 কত? 5, তাহলে 0.5। লগ 4 4 আর 2 কত? 6, তাহলে 0.6। লগ 5 5 আর 2 কত? 7, তাহলে 0.7, এভাবে, ঠিক আছে? এইভাবে, ওকে, ঠিক আছে? তাহলে এইভাবে মুখস্থ করবা। এখন আমরা কতগুলো এক্সাম্পল দেখি। মাথা ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে? ধরো কোশ্চেন 1, 0.001 মোলার পার ক্লোরিক অ্যাসিড। দেখো পার ক্লোরিক অ্যাসিড, এখানে হাইড্রোজেন একটা, তাহলে পার ক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে ই এর মান হবে আমাদের 1, আগেই বলে দিলাম। পি সমান কি হবে? দশমিকের পর যত অঙ্ক, দশমিকের পর 1 2 3, দশমিকের পর 3 অঙ্ক মাইনাস লগ অফ শেষ অঙ্ক হচ্ছে 1, লগ 1 এর মান হচ্ছে আমাদের 0, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 3, ঠিক আছে? 2 নাম্বার দেখো, 0.007 মোলার নাইট্রিক অ্যাসিড। পিএইচ ইকুয়াল দশমিকের পর যত অঙ্ক, দশমিকের পর 3 মাইনাস লগ অফ শেষ অঙ্ক হচ্ছে আমাদের 7 গুণন এর মান হচ্ছে আমাদের 1, তাহলে 3 মাইনাস লগ 7 এর মান 729, তাহলে 2.1, তাহলে হচ্ছে 2.1, তাহলে 2.1, ঠিক আছে? এই বুঝতেছো? আচ্ছা, এরপরে আরো দেখো, ধরো 2 গুণন 10⁻⁻5 হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার তুমি পিএইচ বের করবা। পিএইচ ইকুয়াল কি হবে? দেখো এখানে পাওয়ারওয়ালা আছে, সূত্র কি? পাওয়ার কত? 5, পাওয়ার মাইনাস লগ অফ সহগ কত? 2 গুণন এর মান হচ্ছে আমাদের 1, তাহলে 5 মাইনাস লগ 2 এর মান হচ্ছে 0.3 সমান হচ্ছে আমাদের 4.7। এই বুঝতেছো ভাইয়ারা আমার? বুঝতেছো? কমেন্ট করো তো, বুঝতেছো? দুর্বল অ্যাসিডের পিএইচ বের করতে ঝামেলা হয়। দুর্বল অ্যাসিডের পিএইচ তো পরীক্ষায় সাধারণত আসে না রে, এই বুঝতেছো? ক্লিয়ার হচ্ছে?
আচ্ছা ওকে, দেখো আরও কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। আরও কিছু এক্সাম্পল দেখি আমরা, যেমন 555M 0.0005 মোলার সালফুরিক অ্যাসিড। এটা দেখো দেখো আগেই তোমার জেনে নিতে হবে সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রে ই এর মান হচ্ছে 2, এই যে হাইড্রোজেন 2টা, তাহলে পিএইচ ইকুয়াল দশমিকের পর যত অঙ্ক 1 2 3 4, দশমিকের পর অঙ্ক হচ্ছে 4টা, মাইনাস লগ অফ শেষ অঙ্ক হচ্ছে আমাদের 5, গুণন হচ্ছে আমাদের কি বলতো ই এর মান হচ্ছে আমাদের 2, তাহলে 4 মাইনাস লগ 10 এর মান কত ভাই? লগ 10 এর মান হচ্ছে 1, সমান হচ্ছে আমাদের 3, সমান হচ্ছে আমাদের 3, সমান হচ্ছে আমাদের 3, সমান হচ্ছে আমাদের 3। ঠিক আছে, ক্লিয়ার? এখন ধরো যদি এরকম বলে 0.005 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রেও আমাদের ই এর মান কত হবে? 2, তাহলে এখানে পিএইচ এর জায়গায় জাস্ট হবে আমাদের পিওএইচ, কারণ এটার তুমি পিএইচ বের করতে পারবে না। তাহলে পিওএইচ 1 2 3 4 মাইনাস লগ অফ শেষ অঙ্ক 5, ই হচ্ছে 2 গুণন 2, 4 - 1 সমান 3, তাহলে পিএইচ সমান কত হবে? 14 - 3 সমান হচ্ছে আমাদের 11, 14 - 3 সমান হচ্ছে আমাদের 11, 14 - 3 সমান হচ্ছে আমাদের 11। ঠিক আছে, অ্যান্সার 3 দিলে কিন্তু গুল্লা পাবা, অ্যান্সার 3 দিলে কি পাবা? গুল্লা পাবা। হ্যাঁ, এখন 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 দেখো ওই যে পার্সেন্টকে যেন বলছিলা, ধরো 2.5%, ধরো 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? প্রথমে তোমার 2.5%কে মোলারিটিতে নিতে হবে। মোলারিটিতে কিভাবে নিতে হয়? পার্সেন্ট গুণন 10 বাই হচ্ছে আমাদের এম, তো এটার মান দেখবে আসবে 0.625। তো এখন তুমি সূত্রে বসাও, পিএইচ ইকুয়াল দশমিকের পর যত অঙ্ক, দশমিকের পর অঙ্ক কয়টা? 3টা, মাইনাস লগ অফ শেষ অঙ্ক, লগ অফ দশমিকের পর যত অঙ্ক মাইনাস লগ অফ শেষ অঙ্ক, এটা কিন্তু পিএইচ না, সরি পিওএইচ, দশমিকের পর যত অঙ্ক মাইনাস লগ অফ শেষ অঙ্ক কত আমাদের? 5, তাহলে লগ 5 সমান কত হবে আমাদের? 3 - 0.7, তাহলে আমাদের মানটা কত আসবে? 3 - 0.7 হইলে এখানে দেখো একটা ঝামেলা আছে এখানে, এটা হচ্ছে আচ্ছা ধরো তাহলে এটা হচ্ছে আমাদের 2.3, তাহলে আমাদের পিএইচ কত হবে? 14 - 2.3, 14 - 2.3, তাহলে হবে আমাদের 11.7। ঠিক আছে, এখানে একটু ঝামেলা আছে। এখানে যারা এখানে আসো, যাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা একটু আমাকে একটা জিনিস কনফার্ম করো তো, এই ক্ষেত্রে আমার সূত্রের কার্যকারিতা নিয়ে আমার নিজেরই একটু ডাউট আছে। এই যে এখানে যে আমি সূত্রটা অ্যাপ্লাই করলাম, এই সংক্ষিপ্ত সূত্রগুলার কিন্তু সবসময় কিছু ফাঁক ফোকর থাকে, তো আমি তো এটা দায় নিতে পারবো না, পরীক্ষা আসলে আবার ভুল হবে। তো আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, এই মুহূর্তে আমি বলতে পারতেছি না। তো পার্সেন্টের অঙ্কগুলো ক্যালকুলেটর ছাড়া একটু ডিফিকাল্ট হবে। আশা করি যেরকম 2.5% না দিয়ে যেটা সহজ পার্সেন্টেজ হয় ওইটাই পরীক্ষায় দিবে। সিস্টেমটা জানো, বেসিক সিস্টেমটা কি? পার্সেন্টকে প্রথমে মোলারিটিতে নিতে হবে। হ্যাঁ, তো আমার এই সহজ সূত্রটা কাজে লাগবে কিনা এটা নিয়ে আমার আরও স্টাডি করার দরকার আছে, স্টাডি করলে তারপর আমি তোমাদেরকে বলবো। ওকে, তবে আরেকটা কাজ করা যায়, এটা হচ্ছে তুমি যদি এই আরেকটা অঙ্ক আমি তোমাকে দেখাই, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন ধরো একটা অঙ্ক যদি এরকম আসে, 0.067 মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? ধরো এরকম একটা অঙ্ক আসলো, তখন আমরা যেটা করি, এই 0.67কে আমরা 0.07 ধরে নিই, 67 70-এর কাছাকাছি, তো 2 - log 7 হয় তখন আমাদের, তো হচ্ছে 2 - 0.9 মানে হচ্ছে 1.1। এই থিওরিতে তুমি যদি 6 to 5কে 7 ধরে নাও, তাহলে তোমার অঙ্কটা হবে।
আদারওয়াইজ হবে না। তুমি যদি 7 ধরে নাও তাহলে অঙ্কটা হবে। আমার মনে হয় আমি বুঝাইতে পারছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পিএইচ এর অঙ্ক। বাকি আছে কি বাফার দ্রবণ। বাফার দ্রবণ থেকে কি পড়বা? বাফার দ্রবণ থেকে পড়বা হচ্ছে বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ হচ্ছে যে একটা অ্যাসিড অবশ্যই দুর্বল অ্যাসিড এবং তার অনুবন্ধী ক্ষার, তাইলে হবে অম্লীয় বাফার। আর একটা দুর্বল ক্ষার তার অনুবন্ধী অ্যাসিড, তাহলে হবে ক্ষারীয় বাফার। তো অম্লীয় বাফার আর ক্ষারীয় বাফারের এক্সাম্পল পড়বা। অম্লীয় বাফার আর ক্ষারীয় বাফারের কি পড়বা? এক্সাম্পল পড়বা। অম্লীয় বাফার আর ক্ষারীয় বাফারের এক্সাম্পল পড়বা। বাফারের পিএইচ নির্ণয়ের সূত্র আছে হ্যান্ডারসন-হাসেলবাখ ইকুয়েশন। এই ইকুয়েশনের অঙ্ক করবা। এই ইকুয়েশনটা কি ছিল? পিএইচ ইকুয়াল পিকেএ মাইনাস লক লবণ বাই অম্ল। যদি ক্ষার থাকে তখন তুমি পিওএইচ দিবা। পিওএইচ ইকুয়াল পিকেবি মাইনাস লক লবণ বাই ক্ষার। ক্লাসটা দেখতে আসছিল, এটা করবা। ঠিক আছে, আচ্ছা। আর কি পড়বা? মানুষের রক্তের পিএইচ এর মান কত? মানুষের রক্তের পিএইচ এর মান হচ্ছে 6.8 থেকে 7.8। গড়ে কত? 7.4। 6.8 এর চেয়ে কম হইলে বলা হয় অ্যাসিডোসিস, 7.8 এর বেশি হইলে বলা হয় অ্যালকালোসিস। রক্তের পিএইচ এর মান 0.5 এর চেয়ে বেশি হইলে মানুষ মরে যাবে। রক্তে কি বাফার দ্রবণ আছে? প, ফ, ব। পতে হচ্ছে প্রোটিন বাফার, ফতে হচ্ছে ফসফেট বাফার, বতে হচ্ছে বাইকার্বনেট বাফার। যতটুকু বলছি ততটুকু মনে রাখবা। ওকে, আশা করি হচ্ছে যতটুকু বললাম এর মধ্য থেকেই পরীক্ষায় চলে আসবে। উপস্থিতি যদি 400+ থাকে তাহলে হচ্ছে ক্লাসটিতে মজা লাগে। হ্যাঁ, তো উপস্থিতি তো কম, আরেকটু পড়ানো যেত। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা চেষ্টা করো। যে দিক নির্দেশনাগুলো দেওয়া হইলো, অনেক কিছু কিন্তু আমি বলি নাই, বোর্ডে লিখি নাই, দিক নির্দেশনা দিছি ওইগুলা সহ, আর যেগুলা বোর্ডে লিখছি এগুলো সহ পড়ো, ইনশাল্লাহ কমন পড়বে। ওকে, আল্লাহ হাফেজ।